প্রিয় দর্শক, আমি তাবাসসুম তিন্নি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে রোজকার খবরের কর্পোরেট লঞ্চে। বরাবরের মতো আজকেও আমাদের সাথে একজন অতিথি আছেন যিনি কর্পোরেট সেক্টরের নানা রকম দিকগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন। আজকে আমাদের সাথে আমাদের খুবই প্রিয় মুখ একজন আপু আমাদের সাথে আছেন। আজকে আমাদের সাথে অতিথি হয়ে আছেন জেরিন হান্নান আপু, যিনি সিইও অফ মাছের হাট বাজার এবং আরো অনেক সেক্টর নিয়ে এবং আরো ২-৩টা অর্গানাইজেশন নিয়ে আপু কাজ করছে। আমরা সরাসরি আপুর কাছে চলে যাব। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপু, আমরা শুরুতেই আপনার সংক্ষিপ্ত একটা পরিচয় নিয়ে এবং আপনি কোন কোন সেক্টরে কাজ করছেন এবং কোন কোন অর্গানাইজেশন এখন আছেন যদি একটু শর্ট করে আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপু। মূলত আমি উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করি ২০১৯ সালে। হাটবাজার চাঁদপুরের ইলিশ এবং নদীর মাছ নিয়ে আমরা মূলত কাজ করি। এছাড়া পাশাপাশি আমার ২ টি কনসালটেন্সি ফার্ম রয়েছে, যেখানে আমি কনসালটেন্সি করে থাকি উদ্যোক্তাদের সাথে। এছাড়া আমি ২০১২ সাল থেকে মানুষের নারী-পুরুষ নির্বিশেষে মেন্টাল স্ট্রেংথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। সো আমি মেন্টাল কাউন্সেলিং ও করিয়ে থাকি। এর পাশাপাশি ইন্টারন্যাশনাল কিছু দেশের ক্যারিয়ার গাইডেন্স নিয়ে বর্তমানে কাজ করছি। আপু, আমরা জানি যে আপনি অনেকগুলো সেক্টরে কাজ করছেন এবং অনেকগুলো মানে অনেকগুলো মাল্টিপল টাস্ক করছেন। সেক্ষেত্রে দেখা যায় আপনি যখন শুরু করেছিলেন আপু, তখন হয়তো জিনিসটা এত বেশি সহজ ছিল না। কারণ মাছ নিয়ে কিন্তু অনেক উদ্যোক্তাই খুব কম কাজ করে। আমি আপনাকে সচরাচর পার্সোনাল চিনি, আমি আপনাকে অনেক ফলো করি। তো আপনার যাত্রাটা আসলে কেমন ছিল আপু এবং কখন থেকে শুরু করেছিলেন? না, আসলে যাত্রা তো সহজ কখনোই হয় না। আপনি শুরুর দিকটা বলেন, মাঝখানের দিকটা বলেন। যাত্রা আসলে সহজ কখনোই হয় না। কারণ বিজনেসে আপনার প্রফিট থাকবে, লস থাকবে, উত্থান থাকবে, পতন থাকবে। আ ইলিশ মাছের ক্ষেত্রে ব্যাপারটা ২০২০ সালের ফার্স্ট এ যখন মাছের হাটবাজার তার যাত্রা শুরু করলো, সেই সময়টাতে কিন্তু আমি বলব যে আমি সেরকম কোনো প্রতিযোগিতার মার্কেট ফেস করি নাই। কারণ প্রথমত এখনো যদি আপনি মাছের মার্কেটের দিকে তাকান, তাহলে দেখবেন যে নারী উদ্যোক্তারা কিন্তু একদম ফ্রন্টে এসে সরাসরি রিপ্রেজেন্ট করছে খুব কম। এখন অনলাইন আরো অসংখ্য পেজ বেরিয়েছে। অনেক তরুণ উদ্যোক্তারা এসেছে এই ফিল্ডে। কিন্তু নারীরা কিন্তু এখনো পিছিয়ে। স্পেশালি যদি আমি শুধুমাত্র চাঁদপুরের ইলিশ নিয়ে কথা বলি। তো সেই সময়টাতে তো আসলে কেউ ছিলই না। রিভার ফিশ এর আপু ছিলেন আর আমিই ছিলাম বলা যায়। তো চাঁদপুরের ইলিশটা নিয়ে যখন কাজ শুরু করলাম, তখন ২ টা জিনিস মাথায় কাজ করেছিল যে নারীরা এই সেক্টরে এগোতে পারেন নাই। আমি একটু চেষ্টা করে দেখি। আরেকটি হচ্ছে যে আমাদের দেশে আসলে মাছের কোনো ব্র্যান্ডিং সেভাবে গড়ে ওঠে নাই। তো ওই চিন্তা থেকেই কাজ শুরু করা। তো আসলে যখন আমি শুরু করলাম, যেটা আসলে আমরা মাছের কথা ভাবলেই, একটা মেয়ে মানুষের কথা ভাবলেই যে ওহ! মাছ নিয়ে কাজ করে, সামাজিক প্রেক্ষাপটের ব্যাপার চলে আসে, সামাজিক চিন্তার ব্যাপার চলে আসে। তো আমি খুব ফরচুনেটলি আমি বলব যে আমি আ মানুষের সাপোর্টই বেশি পেয়েছি। মানুষ এটাকে অ্যাপ্রিশিয়েট করেছে। পরিচিত, অপরিচিত সবার কাছ থেকেই আমি একটা আগ্রহের বার্তা পেয়েছি। তো আমার জন্য শুরুর দিকটা আসলে আমি বলব অনেকটাই স্মুথ ছিল। কারণ যারাই দেখেছে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার দিয়েই তো আসলে নতুন কিছু শুরু হয়। তা আমি বলব সেই জায়গাটাতে আমি স্বতঃস্ফূর্ত সাপোর্ট পেয়েছি। তো যেহেতু মাছ যদি আমি অ্যাজ এ প্রোডাক্ট কথা বলি, তাহলে বলব যে অবশ্যই এটা তো এক্সট্রিমলি আম পেরিশেবল একটা প্রোডাক্ট। ঘড়ির কাঁটার সাথে, সাথে এটাকে মেইনটেইন করতে হয়। তো সেই প্রোডাক্টটা আপনি সারা বাংলাদেশে কিংবা চাঁদপুর থেকে ঢাকায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে একেবারে ফ্রেশ অবস্থায় আপনার ক্লায়েন্টের বাসায় পৌঁছে দিচ্ছেন। এই যে একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাই ঠিকঠাক মতো মেইনটেইন করাটাই আমাদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল। স্টিল ইট ইস আ আ অনেক বেশি চ্যালেঞ্জিং এখনো পর্যন্ত। বাট আলহামদুলিল্লাহ যে মাছের হাটবাজার এখনো অনলাইন জগতে আমি বলব সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরাও সেটা ফলো করি। আপনার মাছের হাট বাজারকে আমি অনেক পার্সোনালি অনেক আগে থেকেই চিনি। আপনি, আপনাকেও পার্সোনালি চিনি। আপনি যখন থেকে কাজ করা শুরু করেছেন আমরা কিন্তু আপনাকে ফলো করি, আমরা যারা আপনাদের উদ্যোক্তা সেক্টরে আছি বা টুকটাক যারা আপনাকে চিনি। আপু, মাইন্ড স্পার্ক একাডেমি বাই জেরিন নিয়ে যদি একটু কিছু বলতেন। আমি শুরুতেই বলেছিলাম যে আমি যখন ২০১৯ সালে কাজ শুরু করি সে সময় কিন্তু আ মানে কোভিড এর একটু আগেই আমার কাজটা শুরু হয়। তো পুরো কোভিড সময় কিন্তু আমাদের নারী উদ্যোক্তাদের একটা বিশাল সংখ্যক নারী উদ্যোক্তা আমরা অনলাইনে আম একটা বুম ক্রিয়েট করি। হ্যাঁ? নারী উদ্যোক্তা সে সময় মানুষকে অনেক হেল্প করেছে। বিভিন্ন প্রোডাক্ট নিয়ে তারা কাজ শুরু করে। ইভেন আমরা সবাই কিন্তু জানি ওই সময়টাতে অনেক নারীরাই কিন্তু সংসারে আর্থিক সহায়তা করেছে। আর্থিক সেই সাপোর্টটা দিয়েছে। কেউ আসলে হাসব্যান্ডের জায়গাটা নিয়েছে। কারণ অনেকেরই চাকরি চলে গিয়েছিল। তো সেই জায়গা থেকে কাজ শুরু করে আজকে ২০২৫ সালের শেষ প্রান্তের দিকে এসে যখন আমি দাঁড়িয়েছিলাম, তখন দেখলাম অসংখ্য অগণিত উদ্যোক্তার সাথে এই এতগুলো বছর চলেছি, ওঠা-বসা করেছি। উদ্যোক্তার মাঝ থেকেই তো আমার বেড়ে ওঠা। আমি তো তাদেরই একজন। এই চলতি পথে আসলে আপনি যখন একটা কিছু নিউ ভেঞ্চার শুরু করবেন, নিজের মতো কাজ শুরু করবেন। আর ওই সময় তো আসলে এখনকার মতো এত মেন্টর, গাইড, এক্সপার্ট এখন যেমন একটা লাইক দিলেই অসংখ্য এক্সপার্টকে আপনি Facebook এ একজনের পর একজন আসতে থাকেন। ফ্রি ভিডিও পাচ্ছি, ফ্রি রিলস পাচ্ছি। তখন তো আসলে এরকম ছিল না। তো অনেকটা বলতে পারেন নিজের আ যোগ্যতা, মেধা বা যতটুকু জ্ঞান ছিল সেটাকে কাজে লাগিয়েই আসলে বিজনেসটাকে একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। বারবার বাধাপ্রাপ্ত হয়েছি, ভুল করেছি, আম লস হয়েছে। তারপরেও নিজের চেষ্টায় নিজের টিমকে সাথে নিয়ে আমি উঠে দাঁড়িয়েছি। তো এরকম অনেক কিছু অনেক চ্যালেঞ্জ এসেছে, শিখেছি, বুঝেছি, কাজ করেছি। প্রতিদিন শিখেছি, প্রতিদিন সেটা এপ্লাই করছি। তো সেই জায়গাটা থেকে একসময় মনে হলো যে না, নতুন entrepreneurs যারা আছে বা অভিজ্ঞতারও তো একটা ব্যাপার থাকে। আমি ৫-৬ বছর ধরে মাছ নিয়ে কাজ করছি, বিজনেসে আছি। তো অভিজ্ঞতাও হয়েছে টুকটাক একটা অভিজ্ঞতার ঝুলি তৈরি হয়েছে। তখন মনে হলো যে না entrepreneurs যারা আছেন, আমি যতটুকু জানি, আমার যতটুকু জানার পরিধি সেটা দিয়েই তাদের পাশে থাকা যায় কিনা। আর আমি প্রচুর পরিমাণে অনলাইন ওয়ার্কশপ করাতাম। ২০২২, ২৩, ২৪ আমি একটানা অর্ধ শতাধিকের বেশি আমি ওয়ার্কশপ করিয়েছি উদ্যোক্তাদের। সেটার একটা অভিজ্ঞতা ছিল। সরি। তো সেই অভিজ্ঞতাটাকেই আমি মূলত প্রফেশনাল একটা লুক দেবার চেষ্টা করেছি। মাইন্ড স্পার্ক একাডেমির মূলত যাত্রা ওখান থেকেই যে আমি entrepreneurs দেরকে তরুণ যারা আছে, নতুন যারা কাজ করতে চায় কিংবা যারা কাজ করছে একটা জায়গায় আটকে আছে, তাদেরকে আমি বিভিন্ন ক্যাটেগরিতে আ কনসালটেন্সি করে থাকি। এছাড়াও ওই যে যেটা বলছিলাম যে আমি মেন্টাল স্ট্রেংথ কোচ হিসেবে আছি ২০১২ সাল থেকে। এটা মূলত তাদেরকে নিয়ে যারা মেন্টাল পেশেন্ট নন, তারপরেও দেখবেন মানসিক অস্থিরতায় ভুগছে, মানসিক চাপে আছে, সিদ্ধান্তহীনতায় ভুগছে, কি করতে হবে সেটা বুঝতে পারেন না বা জীবনের একটা কঠিন বাস্তবতার মুখোমুখি উনি হয়েছেন, আ কারো সাথে শেয়ার করতে পারছেন না। এই যে শেয়ারিং এর জায়গা, এই যে একজন লিসেনার এর জায়গা বা একটা সাপোর্ট সিস্টেম হিসেবে মূলত আমি কাজ করি। কোন থেরাপি দেই না, আ ওষুধ প্রেসক্রাইব করি না। এটাকে আমরা যেটা বলি সচেতন কথোপকথনের একটা আন্তরিক প্রয়াস। দেখবেন আপনি যদি আপনার মনের কষ্টগুলো কারো সাথে শেয়ার করেন, তাও কিন্তু আপনি অনেক হালকা ফিল করবেন। তো আমাদের এই শেয়ার করার জায়গাটা খুব কম। আমাদের সোসাইটিতে এখানে একটা ভ্যাকুয়াম আছে। তো এই ভ্যাকুয়ামটাকে আমি একটু ফিল আপ করতে চেয়েছি। সো দিস ইস আওয়ার অ্যানাদার সার্ভিস অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের সমগ্র বাংলাদেশব্যাপী অন্তত হাজার এরকম প্রান্তিক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা রয়েছে যাদের বাজেট কম, যাদের পুঁজি কম। আ জাস্ট আর্থিক অসচ্ছলতার কারণে যারা তাদের অফিসিয়াল পেজকে প্রফেশনাল লুক দিতে পারছে না, তাদের জন্যই মাইন্ড স্পার্ক একাডেমি কাজ করছে। তাদের পাশেই দাঁড়িয়েছে আমার প্রতিষ্ঠান। আমরা মার্কেটে চলমান এজেন্সিগুলা থেকে রিজনেবলি প্রাইসটা কম রাখি। আমরা লোগো, কভার ফটো, একটা অনলাইন পেজের যা কিছু প্রয়োজন হয় আমরা কম্পারেটিভলি কম প্রাইসে সেটা আমরা উদ্যোক্তাদেরকে প্রোভাইড করি। সো দিস ইস অল অ্যাবাউট মাইন্ড স্পার্ক একাডেমি। আপু, একটু আগে আমরা জানতে পারলাম যে আপনি, আমিও দেখেছি আপনি অনেকগুলো ওয়ার্কশপ করেছেন। তো আপনার উল্লেখযোগ্য ওয়ার্কশপ গুলো কি কি ছিল এবং এখনো কি আপনি ওয়ার্কশপ গুলো করছেন, কন্টিনিউ করছেন?
আপু আমি করি নাই, আমি করিয়েছি। আমার অনলাইন ওয়ার্কশপ গুলো মূলত আমি রাতের দিকেই করতাম। যে সময়ের কথা বলছি সেটা ২০২২-২৩। সো এমনও হয়েছে আমার অনেক অনলাইন ওয়ার্কশপে 100 প্লাস এন্টারপ্রেনার্স সারা বাংলাদেশ থেকে যোগদান করেছেন। আর এখন আমি একটি প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসেবে আছি, মাম্বল নাম। মাম্বেলেরই একটা উদ্যোগ সম্ভাবনা। সেখানে আমি কমিউনিকেশন সাইডটা দেখছি। তো মাম্বলের সাথে আমার মাইন্ড স্পার্ক আমরা যৌথভাবে ডিজিটাল অ্যাবিউজ নিয়ে নারী উদ্যোক্তাদের জন্য একটা দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি। অলরেডি ১ম সেশনটা আমাদের হয়ে গেছে ১৭ তারিখে। 2nd সেশনটা হবে ৩১শে মার্চ। আপনি নিশ্চয়ই জানেন যে অনলাইন হ্যারাসমেন্ট ডিজিটাল অ্যাবিউজ টা এখন আমাদের নারী উদ্যোক্তা স্পেশালি নারীরা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে তাদের জন্য সবচেয়ে বড় বাস্তবতা। আমরা ব্ল্যাকমেইল এর শিকার হচ্ছি, আমরা হেনস্থার শিকার হচ্ছি, আমাদের পেজ ডিসেবল করে দেওয়া হচ্ছে, আমাদেরকে আজে-বাজে কমেন্ট করা হয়, আমাদেরকে অশালীন মন্তব্য করা হয়, ডক্সিং হচ্ছে, ডিপ ফেকিং হচ্ছে। অনেক নারীর সংসার ভেঙে গেছে এআই দিয়ে তৈরি করা ভিডিওর কারণে। তো এই ব্যাপারটাকেই আসলে আমরা ইন ডিটেইল এ উদ্যোক্তাদের সামনে আনছি যে কিভাবে আপনি ডিজিটাল অ্যাবিউজ এর এই সময়টাতে নিজেকে সেফ রাখবেন। কিভাবে এটা আপনি প্রিভেন্ট করবেন বা এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলে আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন, কার কাছে সহায়তা যাবেন। এটা নিয়েই আমরা দিনব্যাপী একটা প্রশিক্ষণ কর্মশালা চালিয়ে যাচ্ছি। এটা ১০ টা সেশনে হবে। সো ৩১শে মার্চ আমাদের 2nd সেশন অনুষ্ঠিত হবে। আপু, আপনার তো আসলে অনেক অভিজ্ঞতা হয়েছে যে একজন উদ্যোক্তা যখন দেখা যায় যে অনেক সময় হতাশায় ভুগে, অনেক আপস অ্যান্ড ডাউন হয় বিজনেসের ক্ষেত্রে। ওই সব উদ্যোক্তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? শুধু উদ্যোক্তা বলে তো নয়, আপনি ব্যক্তিগত জীবনের দিকে তাকান। আপনার ব্যক্তিগত জীবন কি কখনো সমান্তরালে গিয়েছে? আপনার ব্যক্তিগত জীবন কি সবসময় ঠিকঠাক মতো যায়? আপস অ্যান্ড ডাউনস আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, জাতীয় জীবন সব জায়গাতেই আছে। এটা টোটালি কমপ্লিটলি ডিপেন্ড করে হচ্ছে মানসিকতার উপর। ঠিক আছে? আপনি আমাদের ধর্মগ্রন্থেও বারবার এসেছে যে, "বিপদে ধৈর্য ধারণ করো।" কেন বলেছে? যে, "প্যানিক হইও না, হাল ছেড়ে দিও না। তুমি চেষ্টা করতে থাকো।" বিপদ ছাড়া, এমার্জেন্সি ছাড়া কখনো তো জীবনই চলে না। সেখানে আপনি ব্যবসা কিভাবে চালাবেন? সো ব্যবসা করতে হলে কিংবা ব্যবসায় নামতে হলে ইভেন আপনি যদি চাকুরির কথাও বলেন, আপনি নিজেও তো একটা জব করেন। আমাদের কর্মক্ষেত্রের পরিবেশ কি সবসময় আমাদের ফেভারেবল? আমরা কি আমাদের কর্মক্ষেত্রেও সবসময় ভালো থাকি? আমাদের এক্সপেকটেশন কি সবসময় ফুলফিল হয়? হয় না তো, তাই না? সেখানেও আমাদেরকে লার্নিং একটা প্রসেস এর মধ্য দিয়ে যেতে হয়। সেখানেও আমরা নানান ধরনের পলিটিক্স এর শিকার হই, নানান ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হই। এখন আপনি কি চাকরি ছেড়ে দিবেন? তাহলে তো আপনি কোন চাকরিতেই সাস্টেইন করতে পারবেন না। তো বিষয়টা হচ্ছে সম্পূর্ণ মানসিকতার ব্যাপার। আপনাকে মেন্টালি পজিটিভ থাকতে হবে। ঠিক আছে? যে আমার বিপদ আসুক, আমার সমস্যা আসুক, আমাকে শেষ শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। এই শেষ পর্যন্ত চেষ্টা করে যাওয়ার মেন্টালিটিটাই আমাদের মধ্যে একটু ঘাটতি আছে বলে আমি মনে করি। একদম আপু, টোটালি আমি আপনার সাথে এগ্রি। আপু, আমরা ১ম দিকেই যেটা আপনার থেকে জানতে চাচ্ছিলাম যে কখন শুরু করেছিলেন এবং কি প্রবলেম গুলো এসেছিল। নিশ্চয়ই অনেকগুলো অবস্ট্যাকল তো অবশ্যই ছিল। সেই ক্ষেত্রে আপনি কার সাপোর্ট সবচেয়ে বেশি পেয়েছিলেন? আপনার সাপোর্টিং বা অনুপ্রেরণা কে ছিল আপনার? অনুপ্রেরণা তো শুরুতেও এবং শেষেও শুধু পরিবার, পরিবার এবং পরিবার। পারিবারিক সাপোর্ট ছাড়া তো আসলে আপনি কিছুই করতে পারবেন না। আমার পরিবার সবসময় আমার পাশে ছিল, এখনো আছে আমার ঢাল হয়ে। কিন্তু বিজনেসের যত প্রতিবন্ধকতা, বিজনেসের চ্যালেঞ্জ গুলো এটা আমি ব্যক্তিগতভাবে এবং আমার টিমকে নিয়ে ফেস করার চেষ্টা করেছি। পরিবার, সমাজ, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব অবশ্যই তারা আমাকে মেন্টাল সাপোর্টটা দিয়েছেন। মেন্টালি স্ট্রেংথ বাড়াতে তারা আমাকে হেল্প করেছেন। বাট আপনি যদি ইন ফিল্ড এ বলেন বিজনেস হ্যান্ডলিং এর ক্ষেত্রে কে হেল্প করেছে, কারা হেল্প করেছে তাহলে তো বলব যে মানে ইট ওয়াস অ্যান্ড ইট ইস অনলি মি অ্যান্ড মাই টিম। আসলে টিমটা অনেক বড়, টিম ওয়ার্ক অনেক বড় একটা আউটপুট নিয়ে আসে আমাদের সবার জন্যই। আসলে টিম না থাকলে আমরা হয়তোবা আমাদের নামটা এড করতে পারি না কোথাও, আমরা যারা টিম লিড দিই বা অ্যাজ এ বেসিক জায়গাটাতে থাকি। আপু, আমরা আপনার কাছে জানতে চাইবো যে হচ্ছে আপনি যখন আপনার প্রতিষ্ঠানে আপনি আপনার জিনিসগুলো
ঠিক আপনার মতো করতে চান বা ওই সময় ওই জিনিসটা হয়তো বা ওভাবে হয়ে ওঠে না, তখন আপনি এই জিনিসগুলো কিভাবে মেইনটেইন করছেন? আপনি টিম লিডার যদি হতে চান, একজন সাকসেসফুল টিম লিডারের সবথেকে বড় বৈশিষ্ট্য যেটা হওয়া উচিত বলে আমি মনে করি যে সবার মতামতকে প্রাধান্য দেওয়া। ঠিক আছে? সো এখানে এককভাবে চিন্তার আসলে কোনো অপশন নাই। আপনি আইডিয়া জেনারেট করতে পারেন। কিন্তু সেই আইডিয়াটা কিন্তু ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করতে হলে আপনার টিমের সাপোর্ট ছাড়া কিন্তু আপনি পারবেন না। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমি যখন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি বা যখন কোনো আম আইডিয়া জেনারেট করি বা কিছু করতে চাই, সেক্ষেত্রে আমি অবশ্যই তাদের মতামত নেই। আর আমার ব্যক্তিগতভাবে কাজ করবার একটা নির্দিষ্ট নিয়ম যদি আপনি বলেন, সেই নিয়মের মধ্যে একটা হচ্ছে যে আমি অলওয়েজ তাদের থেকে শুনি যে, "আমার এই চিন্তাটাকে তোমরা কিভাবে নিচ্ছ?" তো দেখা যায় যে একেকজনের কাছ থেকে একেক রকম উত্তর আসে, ফিডব্যাক আসে। তো সেটার উপরেই বেস করে আসলে আমি আমার পরবর্তী করণীয়টা ঠিক করি। বাট আমি ব্যক্তিগতভাবে যদি বলি আমার মাছের হাটবাজার, মাইন্ড স্পার্ক, বিয়ন্ড বর্ডার প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছে, ওরাও হয়তো এই প্রোগ্রাম এখন দেখছে সবাই। তো আমি সবাইকে আমি আসলে ওন করি, হ্যাঁ? এবং প্রত্যেকের সিদ্ধান্তকে আমি ভীষণ আ ভ্যালু দেই। আমি সবসময় এটাই চাই যে প্রতিষ্ঠানকে তারা নিজেদের মতো করে কাজ করুক। সেই স্বাধীনতা আমি তাদেরকে দিয়েছি। কোনো কিছু আমি চাপিয়ে দেওয়ার চেষ্টা করি না। কোনো কিছু বলি না এটা করতেই হবে। অলওয়েজ বলি যে এটা করলে প্রতিষ্ঠানের ভালো হবে। এটা করা উচিত এবং একটা প্রফেশনাল সম্পর্ক মেইনটেন্যান্স এর মধ্য দিয়ে আসলে আমি টিমটাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সো আমার টিম খুবই কোঅপারেটিভ। মাশাআল্লাহ। আপু আমরা এখন আপনাকে যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে আরো ১০ বছর আগে যদি আপু আমি চিন্তা করি বা এখনকার কথা যদি চিন্তা করি, তখন কিন্তু বেশিরভাগ সময় আমরা ম্যানুয়াল আমাদের ওয়ার্ক গুলো করতাম। এখন কিন্তু অনেক ডিজিটালাইজেশন এসেছে, যেমন হচ্ছে আমরা ChatGPT পাচ্ছি, আমরা Gemini পাচ্ছি, আমাদের টাইম ম্যানেজমেন্টটা অনেক ইজি হয়ে যাচ্ছে। তো এই আগের সময়টা আর এখনকার সময়টা আপনি কিভাবে দেখছেন? অবশ্যই যুগ এগিয়েছে, আমরা মোর ডিজিটালাইজড হচ্ছি। এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। তবে ওই যে বলে না যে Facebook এর কিন্তু অনেক উপকারিতা যেমন রয়েছে at the same time অপকারিতাও রয়েছে। এটা বিষয়টা ডিপেন্ড করে আসলে আপনি কোন কাজে সেখানে সময় দিচ্ছেন। যেমন ধরেন যে ডিজিটাল হ্যারাসমেন্ট এর যে ব্যাপারগুলা, এই যে ডিপ ফেকিং, ডক্সিং, এআই জেনারেটেড আ আ মিথ্যা এই যে তথ্য ছড়ানো, এই যে ব্যাপারগুলো কিন্তু পূর্বে ছিল না। তো যুগ পাল্টেছে, আমাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে তো আমাদের নিজেদেরকে আপডেট করতে হচ্ছে প্রতিনিয়ত। এই আপডেটের মধ্য দিয়ে যাওয়াটা যেমন একটা চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে নিত্য নতুন যে অনলাইন প্রতারণা থেকে শুরু করে একেবারে হ্যারাসমেন্ট পর্যন্ত। এই যে এটারও তো ব্যাপকতা বাড়ছে প্রতিদিন। সেই জায়গাতেও নিজেকে সেফ রেখে নিজে সচেতন থেকে এগিয়ে যাওয়া, সেটাও কিন্তু কম চ্যালেঞ্জিং না। তো ২ টা আসলে ২ রকম। হ্যাঁ? ম্যানুয়ালি এখনো কিন্তু যেটাই বলেন আপা, যে ম্যানুয়ালি কিন্তু এখনো আমি যেমন ব্যক্তিগতভাবে আমি ল্যাপটপে এন্ট্রি দিচ্ছি, আমি মোবাইলে কাজ করছি। কিন্তু তারপরেও কিন্তু আমি খাতাতে এখনো সেই আমি বলি, আমি আমার মেয়েদেরকে বলি, আমার টিমমেট মানে আমার টিমে যারা আছে ওদেরকে কিন্তু আমি প্র্যাকটিস করাই। মাঝে মধ্যে তো আমি ২-৩ দিন পর, পরই আমি রিমাইন্ডার দেই যে, "ডায়েরিতে নোট করেছো? তুমি লিখেছো কিনা তোমার প্রতিদিনের কাজগুলো?" কারণ এগুলোও কিন্তু অনেক ইম্পোর্টেন্ট মানে ইম্পোর্টেন্স রয়েছে এগুলোর। বিকজ আপনি যখন মোবাইলে টাইপ করা এবং আপনি দেখবেন খাতায় লেখা এই ২ টার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য। মোবাইলের লেখাটা আমি দেখেছি একটা সময় আমি হয়তো ভুলে যাই। কিন্তু ডায়েরির লেখাটা কিন্তু আমি সহসা ভুলি না। ওই যে আমাদের এডুকেশন সিস্টেমের দিকে চলে যেতে হয়। যারা ওই যে দৌড়াতে, দৌড়াতে গাছে উঠতে, উঠতে সেই আ আ মাঠে দৌড়াতে, দৌড়াতে শিখেছে তাদের বেসিক আর এখনকার আমাদের বাচ্চাদের বেসিক ওই যে ফ্ল্যাটের ভেতরে ২ রুম ভাড়া নিয়ে স্কুল করা হচ্ছে। কোনো প্লেগ্রাউন্ড নাই। গাছপালা দেখতে পায় না, প্রকৃতি দেখতে পায় না। ওই একটা রুমে ঢুকে সেখান থেকে ওই বই খাতাতে যেটা থাকে সেটা শিখে সে বের হয়ে আসে। তার কোনো কগনিটিভ ডেভেলপমেন্ট ঠিকমতো হয় না।
তো আসলে এই ব্যাপারগুলা তো রয়েছেই। কিন্তু আমি বলব যে ম্যানুয়াল জিনিসটাকেও আমাদের ভুলে গেলে চলবে না। ম্যানুয়ালিও আমাদের কাজ করতে হবে, কাজ করা উচিত। পাশাপাশি যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেট করে নিজের সীমারেখার মধ্য থেকে যতটুকু এগিয়ে যাওয়া যায়। আপু, এখন আপনাকে একটা ইন্টারেস্টিং কোশ্চেন একটু জিজ্ঞেস করব, সেটা আপনার সাথে হয় কিনা আসলে। আমরা যারা একদম বেসিক পয়েন্টে থাকি বা অনেকগুলো কাজ নিয়ে মাল্টিপল টাস্ক নিয়ে থাকি, অনেক সময় অনেক বেশি ডিপ্রেশন কাজ করে, নিজের মধ্যেই কাজ করে, হয়তো বা মনের অজান্তেই হয়ে যায়। তখন কি এমন কখনো হয়েছে যে আয়নার সামনে যে আবার একটু মোটিভেশন নিয়ে ফিরে আসা, এরকম কি কখনো হয়েছে? রোজ হয়, প্রতি বেলায় হয়, ক্ষণে, ক্ষণে হয়, ঘন্টায়, ঘন্টায় হয়। এটা তো মানে আপনি দেখবেন যেদিন একটু বেশি কাজ হয় সেদিনই তো ওভার স্ট্রেসড ফিল করি। আমার বিষয়টা হচ্ছে একটু ডিফারেন্ট যে আমার জন্য হ্যান্ডেল করাটা আ কোয়াইট ইজি হয়ে গেছে। কারণ কি আমি কাজই করি এটা। যেহেতু আমি আ নারী-পুরুষের মেন্টাল স্ট্রেংথ কাউন্সেলিং করি। তো আমি জানি আমি তো তাদেরকে এই গাইডলাইন গুলোই দেই। এবং যেহেতু এটা নিয়ে আমি লেখালেখি করি, সো এগুলো তো আমি আমার নিজের দৈনন্দিন প্র্যাকটিস এর মধ্যেই আছে। যেমন আমি প্রচুর পরিমাণে মিরর টকিং করি। আপনি দূর থেকে দেখলে আপনার মনে হবে যে উনি তো পাগল হয়ে গেছে। আমি প্রচুর একা, একা কথা বলি। বিকজ দিন শেষে আত্মসমালোচনা করা এটা কিন্তু আমাদের ধর্মেও এসেছে যে সারাদিনে তুমি ভালো কাজ কি করলে, কোন কাজটা না করলে ভালো ছিল, সমালোচনা করেছো কিনা, মানুষের ভালো চিন্তা করেছো কিনা। তো আত্মসমালোচনা খুবই প্রয়োজন। আর ডিপ্রেশন, অস্থিরতা এটা তো আসলে এখন আমি কাউন্সেলিং করতে গিয়ে দেখি যে অনেকদিন আমি শিডিউলই দিতে পারি না। এত পরিমাণ প্রেশার থাকে, শিডিউল চায় লোকজন। কিন্তু আসলে কেন এত আশঙ্কাজনকভাবে আ কেন বেড়ে যাচ্ছে? কেউই কিন্তু মানসিক রোগী না। তারপরেও কেন জানি মনে হয় যে কেউ আসলে দিন শেষে ভালো নেই। কারণ দেখেন আমাদের সামাজিক প্রেক্ষাপটটা বদলে গেছে। চারপাশের পরিবেশ কিন্তু আমাদের আম ফেভার এ নাই। সমাজ সুস্থ নাই। মানুষ সামাজিক নিরাপত্তায় এখনো ভুগছে। তো এই নানান কারণে মানুষ আয়ের সাথে ব্যয় মেলাতে পারছে না। তো এগুলো সামগ্রিকভাবেই মানুষকে আসলে মানসিকভাবে প্রভাবিত করে রেখেছে। সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আমরা ভালো জিনিস এখন কয়টা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু ভাবার বিষয়। টক্সিক জিনিসপত্রে এখন ভরে গেছে আ সোশ্যাল মিডিয়া। সমাজে ঘটে যাওয়া ঘটনাগুলো খুব খারাপভাবে আমাদের সামনে উঠে আসতেছে। তো এগুলো আমাদেরকে মেন্টালি খুব এফেক্ট করছে। তো এগুলোর মধ্যে নিজেকে আ নিজের মেন্টাল স্ট্যাবিলিটি কে স্থিতিশীল রাখতে আমি মনে করি যে নিজেকে সময় দেওয়া, নিজের টেক কেয়ার করা, নিজের সাথে নিজের সময় কাটানোর কোনো বিকল্প নাই। আপনার ডিপ্রেশন হওয়ারও আমি মনে করি যে এখন কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে এত বেশি ওয়ার্কলোড এর মধ্য দিয়ে আমরা আসলে যাই। এখানে আপনি ডিপ্রেশনটা করবেন কখন? আপনি জব করছেন, আপনি বিজনেস করেন, আপনার পরিবার রয়েছে, সন্তান রয়েছে। সেম সিনারিও ফর মি। তো আমি মানে এই ৪ টা ৫ টা জিনিস হ্যান্ডেল করতে, করতেই তো দিন শেষ হয়ে যায়। তা ডিপ্রেশন তো ঢুকতে পারে না। বাট যারা ডিপ্রেসড হয়ে যাচ্ছেন তাদেরকে আমি বলব যে না, আপনি চাইলেই এই অস্থিরতা কাটিয়ে তুলতে পারেন। আপনি চাইলেই এই ডিপ্রেশন থেকে দূরে থাকতে পারেন। সেক্ষেত্রে নিজেকে একটু সময় দিতে হবে। এই সবকিছু সামলাতে গিয়ে আপনি খুব খেয়াল করবেন যে আমরা বই পড়ি না, আমরা নিউজ পেপার পড়ি না, আমরা একটু টিভি দেখি না, আমরা একটু ঠিকঠাক মতো নিজের চুলটা আঁচড়াই না। অনেক নারীদেরকে আমি দুঃখজনক হলেও আমি বলতে বাধ্য হই। অনেক নারীদেরকে আপনি দেখবেন খুব বলে, হ্যাঁ, এটাকে দিয়েই একটা জাস্টিফাই করার চেষ্টা করে যে আমি চুলের মানে যত্ন কি নেব? আমি তো চুলে হাত দেওয়ার সময়ই পাই না। এটা কোনো ক্রেডিট এর কিছু না। আপনি মানে পরিবারের জন্য করছেন, সন্তানের জন্য করছেন, এটা অবশ্যই আপনার দায়িত্ব অ্যান্ড ইউ আর এ গুড মাদার, ইউ আর এ গুড ওয়াইফ। এটাতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু এগুলো করতে গিয়ে আপনি নিজেকে অবহেলা করবেন, নিজেকে বঞ্চিত করবেন এবং সেটা আপনি যখন বলছেন, তখন পরিবারকে আপনি দেখাচ্ছেন যে তাদের কারণে করতে পারছেন না। এই জায়গাটাতেই আমি বলব যে একটু চিন্তা করার প্রয়োজন আছে। যে আমি যদি নিজে ভালো না থাকি তাহলে আমি অন্যকে কেন অন্যকে ভালো রাখবো কিভাবে? এই উপলব্ধিটা সবার আগেই নিজের মধ্যে আনতে হবে এবং যার মধ্যে এই উপলব্ধিটা রয়েছে at the end of day সে মানসিক শান্তিতে থাকে। কারণ সে সকল ব্যস্ততার মধ্যেও নিজের জন্য অবশ্যই সময় রাখে।
একদম আপু। আপু আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার থেকে জানতে চাইবো যে নতুনদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যারা আমাদের মতো ওয়ার্কিং ওমেন হতে চায় বা নতুন করে শুরু করতে চায়? আমি এখন নিয়মিতভাবেই ক্যারিয়ার কাউন্সেলিং করছি, তো বিজনেস কনসালটেন্সিও তো করছি। তো এখন অনেক entrepreneurs রা আসেন আমার চেম্বারে, আমার অফিসে অনেক তরুণ-তরুণীরা আসেন। অনেক ভালো লাগে। এত মানুষ এখন নতুন কিছু করতে চান। একজন আপা এসছিলেন, উনি আ দীর্ঘ জীবন তিনি শিক্ষকতা করেছেন। এখন তিনি শিক্ষকতা মানে তার পেশা ছেড়ে দিয়েছেন যে, "আপু আমি নতুন কিছু করতে চাই।" একজন মিডল এইজ ওমেন। তো এই নতুন কিছু করতে চাওয়ার ইচ্ছেটা কিন্তু অসাধারণ, হ্যাঁ? যে আপনি নিজের পায়ে দাঁড়াতে চান, আপনি স্বাবলম্বী হতে চান, আপনি ডিফারেন্ট কিছু সোসাইটিকে উপহার দিতে চান। এই চিন্তাটাকে আমি খুব অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু এই চিন্তাটাই কিন্তু শেষ না। এই চিন্তাটাকে একটা সুন্দর লুকস দিতে হলে অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে। কাজ করার মানসিকতা নিজের মধ্যে প্রিপেয়ার করতে হবে এবং ব্যবসা কিভাবে করব, পেজ কিভাবে খুলবো, ব্যবসাকে বড় করতে হলে কি করতে হবে, প্রফিট কিভাবে বাড়াবো, এই চিন্তাগুলো না অনেক পরের ব্যাপার। আপনাকে ১ম এ যেই জিনিসটা আমরা সবচেয়ে আগে ভুলে যাই, সবচেয়ে বেশি ওভারলুক করি, মানসিক প্রস্তুতি। একদম মানে আমার আজকে মনে হচ্ছে আমি কালকেই বিজনেস শুরু করে দিচ্ছি। সেটা কখনোই করা যাবে না। মানসিকভাবে আপনি নিজে কতটা প্রস্তুত সেটা সবার আগে যাচাই-বাছাই করতে হবে এবং নিজেকে বুঝতে হবে যে, "না আমি মানসিকভাবে প্রস্তুত তো? আমি ধৈর্য ধরে ব্যবসাটা চালিয়ে যেতে পারব তো? আমার ব্যবসায় লস হলে আমার মন খারাপ হবে না তো? সেটাকে শক্ত করে ধরে রেখে এগিয়ে যাওয়ার সেই শক্ত মানসিকতাটা আমার মধ্যে আছে তো? আমি ধৈর্যশীল তো?" কারণ আপনি প্রচুর গালি খাবেন। আপনি অ্যাবিউজ এর শিকার হবেন। আপনাকে আজে-বাজে কথা বলবে। এখন আপনি কি হাউকাউ করবেন? চিৎকার করবেন? অনলাইনে তো এটার সুযোগ নাই। আপনাকে অবশ্যই মানে পেশেন্ট হইতে হবে। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে আপনাকে অনলাইন কাস্টমার হ্যান্ডলিং জানতে হবে। তো এই মেন্টাল এই জায়গাগুলাতে মানে আ আপনি নিজে প্রিপেয়ার না হয়ে আমি অবশ্যই ডিসকারেজ করব। বিজনেস কিংবা আম আ ওয়ার্ক লাইফ এ আপনি এন্টার করবেন না যতক্ষণ নিজেকে প্রিপেয়ার করতে না পারবেন। একদম আপু। আপু আপনি তো আসলে অনেক কিছুই করছেন। তারপরেও জানার অনেক ইচ্ছা থাকে যে আপনার ফিউচার প্ল্যানটা আসলে কি? আপনি আরো নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন? আসলে নিজেকে কোথায় দেখতে চাই, সবাই চায় তার স্বপ্ন পূরণ হোক, তার প্রতিষ্ঠান অনেক বড় হোক, তার প্রতিষ্ঠানে আরো অনেক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ হোক। সেই একই স্বপ্ন তো আমারও। কিন্তু আমি আসলে কি চাই জানেন? আমি ব্যক্তিগতভাবে এটা চাই যে নারী উদ্যোক্তারা এগিয়ে আসুক। হ্যাঁ, নারী উদ্যোক্তারা খুব ভালোভাবে কাজ করুক। আর এই মেন্টাল কাউন্সেলিং করতে গিয়ে এখন আমি সবচেয়ে বেশি যে জিনিসটা চাই যে নারীরা তাদের মেন্টাল হেলথ এর যত্ন নিক। যেটা সবচেয়ে অবহেলিত। আমি এটা নিয়ে অনেক বেশি কাজ করতে চাই। আমি নারীদেরকে এই জায়গাটাতে অনেক বেশি সচেতন করতে চাই যে প্লিজ আপনি ভালো থাকুন। আপনার ভালো থাকাটা সবচেয়ে জরুরি। এই জায়গাটাতে আমি বলব সবচেয়ে বেশি নারীরা পিছিয়ে। আমরা তো আসলে বেজিক অবয়ব কিংবা আমার আউটার সাকসেস দিয়েই আমরা একটা মানুষকে বিচার করি। কিন্তু একজন সেলিব্রিটিও যখন সুইসাইড করে তখন আসলে সেটা আমাদের কাছে কি মেসেজ আসে? তা আমি ওটা নিয়েই কাজ করতে চাই যে আপনি অনেক সফল হলেন, আপনার ব্যবসা অনেক বড় হলো। কিন্তু আপনি আসলে মানসিকভাবে ভালো নেই। আপনি মানসিক অস্থিরতায় ভুগছেন। তাহলে আপনার সব অ্যাচিভমেন্টই আসলে বৃথা। তো নারীদের এই জায়গাটা নিয়ে আমি আরো অনেক বেশি কাজ করতে চাই। আমি নারী উদ্যোক্তাদের সাথে শেষ পর্যন্ত থাকতে চাই। হিংসা অহংকারের ঊর্ধ্বে থাকতে চাই। একটা women empowerment যেটার জন্য আমরা নারীরা কাজ করছি প্রতিনিয়ত, চিৎকার করছি, যেটা নিয়ে আমরা ফাইট করছি। এটা নারীদের মধ্যে পজিটিভ মানসিকতার যেন আমরা বিলং করতে পারি। আমরা নারীরা একে অন্যকে যেন রেসপেক্ট করতে পারি। এই জায়গাগুলোতেই আমি আসলে এখন বেশি কাজ করতে চাই এবং আমার সকল লেখা, আমার সকল ভিডিও, সকল রিল, আমার প্রতিষ্ঠানের সকল কাজ যে যখন আমার চেম্বারে আসছেন, আমি যখনই লিখছি, যখনই কোথাও যাচ্ছি, আমি এই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি যে আসলে আমরা একে অপরকে রেসপেক্ট করি। আমরা একে অপরের পাশে দাঁড়াই, আমরা হিংসা অহংকারের ঊর্ধ্বে থাকি। তো যদি একটা কথায় বলেন তাহলে এক কথাতে এটাই উত্তর হবে যে আমি নারী উদ্যোক্তা
যেহেতু আমি উদ্যোক্তাদেরই একজন, আমি নারী উদ্যোক্তাদের সাথে থাকতে চাই। তাদের সাথেই বড় হতে চাই। তারা যতদূর যাবেন আমি ততদূর যেতে চাই। থ্যাংক ইউ আপু। আপু আমরা এখন একদমই শেষ পর্যায়ে চলে এসেছি একেবারেই। আপনার এখানে এসে আমাদের প্ল্যাটফর্মে রোজকার খবরের কর্পোরেট লাউঞ্জে আসতে পেরে কেমন লেগেছে? বা এখানে কথা বলতে পেরে আপনার কেমন লেগেছে? আপনি অসাধারণ কাজ করছেন এবং আমি বলব যে আপনি যে ইনিশিয়েটিভটা নিয়েছেন কর্পোরেট লাউঞ্জ এর মাধ্যমে এখানে অনেকেই আসছেন, তাদের মনের কথা বলছেন, তাদের আইডিয়া শেয়ার করছেন, তাদের পথ চলার গল্প শেয়ার করছেন। এটা শুনে এটা জেনে আরো অনেক তরুণ-তরুণী উপকৃত হবে। তো আসলে আমরা তো সবাই সামাজিক মানুষ। কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে, সামাজিক জায়গা থেকে ইনিশিয়েটিভ নিয়ে কাজ করতে তো সবাই পারি না কিংবা পারলেও হয়তো সেই সুযোগ অনেকের হয় না। আপনি পেরেছেন। সেজন্য আপনাকে সেলিউট জানাই। আপনার এই কাজ অব্যাহত থাকুক। এখানে আরো অনেক জ্ঞানী গুণী মানুষ আসুক, তাদের কথা বলুক এবং আমি খুব ক্ষুদ্র একজন মানুষ। আমি চেষ্টা করছি ভালো কিছু করবার। কখনো করতে পারবো কিনা জানি না। তবে আমার চেষ্টা ইনশাআল্লাহ যতদিন হায়াত থাকবে আমার চেষ্টা অব্যাহত থাকবে। আপনি আমাকে ডেকেছেন। আমার প্রতিষ্ঠানগুলো সম্পর্কে কথা বলার সুযোগ দিয়েছেন এবং আমি আপকামিং entrepreneurs যারা আছেন, যারা কাজ করবেন সামনে তাদেরকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। সেজন্য অবশ্যই আপনাকে আলাদা করে একটা ধন্যবাদ জানাতে চাই এবং ব্যক্তি আপনি, আপনার উদ্যোগ, আপনার কাজ আরো অনেক দূর এগিয়ে যাক। আমার পক্ষ থেকে সেই শুভকামনা সবসময় থাকবে। আপু আপনাকে অনেক বেশি ধন্যবাদ। দর্শক আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমি কিন্তু পার্সোনালি আপু থেকে অনেক ইন্সপায়ার হই। কারণ আমি আপুকে অনেক বেশি ফলো করি। সো আমি জানি আপু অনেক নারীদের উদাহরণ এবং আপু অনেক নারীকে হচ্ছে যেটা বললো যে নারীদেরকে নিয়ে কাজ করতে চায় সেটা আমিও করতে চাই। আর আপুর জন্য অনেক বেশি দোয়া, অনেক বেশি শুভকামনা আপুর এই কাজগুলো যাতে আরো এগিয়ে যায় এবং আপনার সাফল্যের ঝুড়িতে আপু যাতে শুধু প্রাপ্তি ভরে যায়। সো আপু অনেক ভালো থাকবেন পরিবার আর আপনার নিজেকে নিয়ে। তো আপু আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের পুরো টিম আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আর দর্শক ধন্যবাদ। আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, প্রতি সপ্তাহে আমরা এমন কিছু গুণী ব্যক্তিত্ব নিয়ে হাজির হয়ে যাব রোজকার খবরের কর্পোরেট লাউঞ্জে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।